সাফায়াতের প্রশ্ন শুনে চকিতে চাইল এনজাম। প্রশ্নের বিপরীতে তার দৃষ্টিতেও প্রশ্ন দেখা দিল। সাফায়াত হাত দুটো নামিয়ে নেয়, সোজা হয়ে বসে বলে, ছোট একটা ঘটনা বলি, কেমন? খুব ছোটবেলায় দোকানে গিয়ে একটি কাচের ব্যাগ পছন্দ হয়েছিল। মাকে বললে মা তখনই কিনে দিত, কিন্তু আমার ইচ্ছে ছিল ওটা নিজে টাকা জমিয়ে কিনব। দোকানে বলে রাখলাম আমার জন্য 1 পিস রেখে দিবেন। প্রায় 6 মাস ধরে টাকা জমিয়ে আমি কিনেছিলাম ব্যাগটা। ওটা আমার এতই পছন্দের ছিল যে ডেইলি কয়েকবার করে ছুঁয়ে দেখতাম, তারপর শোকেসের মধ্যে সাজিয়ে রাখলাম। প্রতিদিন কম করে হলেও 5 মিনিট দাঁড়িয়ে দেখতাম ওটাকে। ধীরে ধীরে সময়টা কমে এলো, তবুও হাঁটতে চলতে চোখে পড়তো শোকেসের একটা নির্দিষ্ট জায়গায় ওটার দখল। রোজ দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেল আমার। তখন আর তাকাতাম না, আগের মতো বিশেষ মনে হতো না। একদিন বাড়িতে কোনো এক আত্মীয় এলো, বের করে দেখলো ওটাকে। ভুলবশত তার হাত থেকে পড়ে ব্যাগটা ভেঙে যায়, একদম টুকরো টুকরো হয়ে যায়। মা জানতো এটা আমার খুব পছন্দের, কিন্তু সেভাবে তাকিয়ে থাকি না, তাই সে আমাকে খবরটা জানালোই না। অথচ সেদিন স্কুল থেকেই ফিরে আমি টের পেয়ে গেলাম শোকেসে ব্যাগটা নেই। ইচ্ছে করে তাকাইনি, কিন্তু চোখ অটোমেটিক্যালি শূন্যস্থান খুঁজে নিয়েছে। আমার এখনো মনে আছে কেঁদে কেঁদে 2 দিন জ্বর বাঁধিয়ে বসেছিলাম এই ব্যাংকটার জন্য, যেটার দিকে গত 1 সপ্তাহে আমি একবারও চোখ তুলে তাকাইনি। এনজাম বোধহয় বুঝলো সে কি বোঝাতে চাচ্ছে, তবুও সাফায়েত সহজ ভাষায় বলল, কারো প্রতি আগ্রহ একটুখানি কমে আসার মানে কিন্তু এই নয় তাকে ছাড়া আমরা দিব্যি থাকতে পারবো। এটা কিছু মানুষের ভুল ধারণা। কোনো বিষয় জানতে জানতে যখন সেটা পুরোপুরি জানা হয়ে যায়, জানার আগ্রহটা তখন কমে আসে। এর মানে এই নয় বিষয়টা আমার অপ্রিয়। এনজাম একটু অস্বস্তির কণ্ঠে বলে এবার, যাকে দেখার জন্য একটা সময় রীতিমতো পাগলামি করেছি তাকে দেখার আগ্রহ আমার মনে কেন আসবে না? কাজের সময় বারবার তার কথা কেন মনে পড়বে না? ঘন্টার পর ঘন্টা তার সঙ্গে কথা বলার ইচ্ছে কেন কমে যাবে? তার কণ্ঠ শুনে আমার মাঝে বিন্দুমাত্র বিরক্ত কেন আসবে? তার রাগ নিয়ে না ভেবে আমি নিশ্চিন্তে চোখ বুঝতে পারবো কেন? বিষয়গুলো খুব ছোট হলেও মেনে নেওয়া সহজ নয় স্যার। আই কান্ট এক্সপ্লেইন ইট। সাফায়েত ঠোঁট কামড়ে হেসে পানির বোতলটা এগিয়ে দেয়, চোখের ইশারায় বলে তা গ্রহণ করতে। এনজাম কিছু না বলে খানিকটা পানি পান করার পর সে শান্ত কণ্ঠে জানতে চায়, এই কেন শব্দটা আপনার মাথায় আসছে কেন স্যার? এনজাম জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। সাফায়েত কিছুক্ষণ থেমে আবারও বলে, কারো প্রতি আগ্রহ কমে গেলে তাকে নিয়ে ভেবে ভেবে অস্থির হবার তো কথা নয়। এই প্রশ্নগুলো তো সেক্ষেত্রে মাথায় আসতোই না। আপনি কেন ভাবছেন? এনজাম চুপ করে যায়। সাফায়াত তার নীরবতা দেখে শব্দ করেই হেসে ফেলে এবার। টেবিলে হাত রেখে বলে, আপনার এত এত যুক্তি প্রশ্ন শুনে আমার খুব মজা লাগছে জানেন তো। আপনি বললেন বিষয়টা কঠিন, অথচ আমি যতটা ভেবেছিলাম বিষয়টা তো তার চেয়েও সহজ মনে হচ্ছে। একদম পানির মতো সহজ। কি করে? সাফায়াত একটু গম্ভীর হয়ে বলল, আপনারই ভাষ্য মধ্যে তার প্রতি আপনার আগ্রহ কমে যাচ্ছে, অথচ অদ্ভুতভাবে কেন কমে যাচ্ছে এটা ভেবেই আপনি অস্থির হচ্ছেন। সহজ ভাষায় বললে তার প্রতি থাকা আপনার ভালোবাসা 1 বিন্দু কমে যাক, এটাই তো আপনি মানতে পারেন না। এর অর্থ কি দাঁড়ায়? চোখ নামিয়ে নেয় এনজাম। সাফায়েত নিজ চেয়ারে হেলান দিয়ে বলে, কারো প্রতি আগ্রহ কমে গেলে তাকে নিয়ে কিন্তু মস্তিষ্কে ভাবনা আসাও কমে যায়। কিন্তু আপনি তো সেই ঘুরে ফিরে তাকে নিয়েই ভাবছেন। এগুলো কি মজার বিষয় না? হুশ করে নিঃশ্বাস ছাড়ে এনজাম। সাফায়েত প্রসঙ্গ ঘুরিয়ে প্রশ্ন করে, প্রথমে বললেন ম্যাডাম আপনার খুব সাধনার, কেন জানতে পারি? এনজাম স্মিত হেসে উত্তর দেয়, আমি খুব অলস প্রকৃতির। সবসময় চেয়েছি জীবনটাকে উপভোগ করতে। টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের প্রতি কখনো একটুও আকর্ষণ ছিল না। আর প্রজ্ঞা সেই ব্যক্তি যার জন্য আমি অলসতাকে এক প্রকার বিসর্জন দিয়েছি। ওকে পাওয়ার জন্য শখ ইচ্ছে সবকিছু বদলে ফেলেছি। কষ্ট পেয়ে নয়, কিন্তু খুশি খুশি। বন্ধু মহলে গেলে এখনো মানুষ আমাকে পাগল বলে, কারণ জীবনের সব বিষয় নিয়ে খুব ঠান্ডা মাথায় বিচক্ষণতার সাথে চিন্তা করলেও ওকে নিয়ে ভাবার সময় পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছি। যা যা পাগলামি করেছি তা আমার সঙ্গে যায় না। মানুষ তা শুনলে বিশ্বাসই করবে না। সাফায়াত দাড়িতে একবার হাত বুলিয়ে শুধায়, আপনারা দুজনেই একটু পাগল টাইপ। আমার বিষয়টা দারুণ লেগেছে। সচরাচর ক্লায়েন্টদের কথা শুনে ভালো লাগা কাজ করে না, আপনাদের ক্ষেত্রে সেটা হয়। কিন্তু আমার তো বলতে ভালো লাগে না স্যার।
কি করে যে বোঝাই আপনাকে? হাসি মুখে থেকেও বেশ হতাশ কণ্ঠে বলল এনজাম। সাফায়েত প্রতি উত্তরে জানায়, এই প্রফেশনের সময়টা খুব বেশি না হলেও ডিভোর্স কেস অনেক পেয়েছি। কারো কারো ক্ষেত্রে কথা শুনে নিজেই ভেবেছি এদের আলাদা হয়ে যাওয়া উচিত। কিছু ক্ষেত্রে প্রাণপণ চেষ্টা করেছি একটা সংসার টেকানোর। সফল হয়েছি, আবার হইনি। আপনাদের ডিভোর্সটা করাতে চাইলে আমার এই ছোট্ট কেরিয়ারে একটা নতুন অভিজ্ঞতা হবে। কেমন অভিজ্ঞতা? ডিভোর্স পেপার হাতে নিয়ে ডিসিশন বদলে ফেলতে দেখার অভিজ্ঞতা। কারণ আপনারা সাইন করবেনই না। এনজাম ভ্রু কুঁচকে তাকাতেই সে বলে, আপনার মিসেসের সাথে তো সেভাবে কথা হয়নি, তাই তার দিকটা বলতে পারছি না, কিন্তু আপনার ক্ষেত্রে আমি লিখে দিতে পারি সাইন আপনি করতে পারবেনই না। আপনার ভাবনা তো ভুলও হতে পারে স্যার। হতে পারে, তবে মনে হচ্ছে না হবে। একটু কেসে সে জিজ্ঞেস করে, সরি বলতে কি খুব খারাপ লাগে? এনজাম হেসে উত্তর দেয়, হাজারবার বলেছি এখন অবধি, আরও লক্ষাধিকবার বলতে পারবো, এটা কোনো ব্যাপার না। তাহলে তো হলোই। বাসায় যান, বেগমকে গিয়ে সুন্দরভাবে একটা সরি বলুন। তারও ভালো লাগবে, আপনারও ভালো লাগবে। যদিও আমি অবিবাহিত, মেয়ে মানুষের ব্যাপারে যা ধারণা তা কর্মক্ষেত্রেই। তারা কিন্তু একটুতেই ভুলে যায়। এনজাম হেসে তার কথা শুনে। সাফায়েত ঘড়িতে একবার সময় দেখে বলে, আপনাদের 3টে মাস তো এমন অভিমানের মাঝে কাটাতে বলিনি, আলোচনা করতে বলেছি। যেই ইস্যুগুলো সিরিয়াস মনে হয় সেগুলো নিয়ে খোলামেলাভাবে আলোচনা করুন। আমি বাণী জানলে তো কোনো উপকার হবে না। নিজেদের সমস্যা নিজেরা বোঝার চেষ্টা করুন। আপনার উপলব্ধি দারুণ, তবে ডিসিশনটা ভুল। একটা বাণী দেই তবুও, সামটাইমস ডিভোর্স ইজ নট দ্য সলিউশন। আজকাল মানুষ এত কঠিন শব্দটাকে এত সহজভাবে নিয়ে নিচ্ছে। এমনটা করবেন না। নিজের প্রশ্নের উত্তর নিজে খুঁজুন, প্রয়োজনে ওয়াইফের সাহায্য নিন। আর যদি মনে করেন তো অন্য উকিলের কাছে যেতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এনজাম দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আপনার ধারণা সত্যি হলে মেবি আমি অখুশি হতাম না। সাফায়েত উঠে দাঁড়ায় এবার, একটু তাড়া নিয়ে বলে, বেস্ট অফ লাক। আজ আর সময় দিতে পারছি না, প্রয়োজন পড়লে আবার আসবেন, মিসেসকে নিয়েই আসবেন। মাথা নেড়ে সম্মতি জানায় এনজাম। সাফায়েত অল্প সময়েও আরেকটা প্রশ্ন করে, আপনারা খুব কম বয়সে বিয়ে করেছিলেন নাকি? না মানে, দেখলে বোঝা যায় না আপনাদের 6 বছরের একটা ছেলেও আছে। এনজাম বিস্তর হেসে উত্তর দেয়, I was 22 and she was 18 at that time. Now I am 29, she is 25. সাফায়েতের সঙ্গে সেও বেরিয়ে যায় অফিসের উদ্দেশ্যে। একটু আগেই পৌঁছেছে অফিসে। বসে বসে ভাবে অনেক কিছু। তারপর ভাবনা ছেড়ে কাজে মনোযোগ দেয়। দুপুর 3টের দিকে আঞ্জুমের কল আসে তার ফোনে। এনজাম ফোনটা কানে তুলে বলে, আপু বলো। কোথায় তুই? অফিসে। কেন? আঞ্জুম একটুক্ষণ চুপ থেকে বলে, ফোন করে তোর বউকে জিজ্ঞেস কর খেয়েছে কিনা। এনজাম ভ্রু কুচকে শুধায়, কেন? ওর আবার কি হয়েছে? অফিসে যায়নি? না, সকাল থেকে দেখলাম শুয়েই আছে বিছানায়। দুবার গিয়ে জানতে চাইলাম শরীর ঠিক আছে কিনা, বলল কিছু হয়নি। তিনি আমার কথায় পাত্তা দিয়েছে কখনো? টুসির বড় চাচা অসুস্থ, জানিসই তো। তাকেই দেখতে এসেছি। প্রণয়কেও সাথে নিয়ে এসেছি। তোর বউকে প্লেটে খাবার তুলে দিয়েও বলেছি খেয়ে নাও। মহারানী তো জীবনেও শুনবে না আমার কথা। এনজাম কিছু বলার পূর্বে সে চিন্তিত সুরে বলে, গায়ে হাত দিয়ে দেখেছিলাম হালকা জ্বর। ও তো সহজে অফিস কামাই দেওয়ার মেয়ে না। তোকে বলেছে কিছু? ওই মেয়ের ভাবসাব তো বুঝি না আমি। শেষ কথাটা রেগে বলে সে পুনরায় নরম গলায় বলে, একটু তাড়াতাড়ি বাড়ি ফিরিস বুঝলি, একা একা থাকবে, আন্নিও তো নেই। এনজাম ছোট করে উত্তর দেয়, যাব তাড়াতাড়ি। কল কেটে দিয়ে প্রজ্ঞার নম্বরে একটা কল করতে চাইল সে, আবার থেমে যায়। ও নিজ থেকে জানায়নি কেন? এমনিতে তো সামান্য ঠান্ডা লাগলেও হাজারবার বলে। শয়তান, তুই যদি আবার জীবনে বাসায় চুলকানির ওষুধ ঢুকিয়েছিস তাহলে তোর একদিন কি আমার একদিন। সব অ্যালার্জির ওষুধগুলো এনজামের দিকে ছুঁড়ে মারতে মারতে বলল প্রজ্ঞা। নাকের ডগা তার টকটকে লাল হয়ে আছে। এনজাম কোনোভাবে ওষুধগুলো সরিয়ে রেখে বলে, এগুলো কেমন ভাষা? সুন্দর করে বলো। অ্যালার্জির ট্যাবলেট, আর এগুলো তোমারই লাগে, আমার চেয়ে বেশি। প্রজ্ঞা আরও দুবার হাঁচি দিয়ে নাক ঘষে বলে, হ্যাঁ তো অ্যালার্জি ছাড়া কি দুনিয়ায় আর কোনো রোগ নেই? একটা ঠান্ডার ওষুধও খুঁজে পাচ্ছি না আমি।
এখনই নিচে গিয়ে ওষুধ এনে দেবে। আঁচি দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি আমি। এটাও তো তোমার জন্যই। আমার জন্য? ওমা, আমি কি করলাম? অবাক হয়ে জানতে চায় এনজাম। প্রজ্ঞা তার দিকে আরও দুটো ওষুধের পাতা ছুঁড়ে বলে, তোমার জন্য ভোর 5টায় আমার গোসল করতে হয়েছে। ঠান্ডা তো সেই জন্যই লেগেছে। এই কনকনে শীতেও ভোরবেলায় কেউ গোসল করতে পারে? আবার বলো আমি কি করলাম? কচি খোকা তো তুমি। এনজাম এবার থতমত খেয়ে বলে, আরে গোসল তো আমিও করেছি। ঠান্ডা তো লাগেনি। আসল সমস্যা তো তোমার নাকে। আমি নির্দোষ। তাই না? তোমার কোনো দোষ নেই। বেশ, ঠিক আছে। আজ থেকে যতদিন না শীত পুরোপুরি চলে যাচ্ছে আমি অন্য ঘরে ঘুমাবো। যদি একবারও ডেকেছ তো গরম খুন্তির ছেঁকা দিব তোমার পিঠে। এই আমি বলে রাখলাম। বলেই বিছানা ছেড়ে বালিশটা নিয়ে অন্য ঘরে চলে যায় প্রজ্ঞা। এনসাম হাঁ করে তাকিয়ে থেকে তড়িঘড়ি করে ছুটে যায় তাকে আটকাতে। যেতে যেতে বলে, এই আবার কেমন কথা? আরে আমি ঔষধ এনে দিচ্ছি এখনই। তোমাকে ছাড়া আমি ঘুমাতে পারি বলো জান? এনসাম কাছে এসে হাতটা ধরার পূর্বে প্রজ্ঞা আঙুল উঁচিয়ে রাগী গলায় বলে, আর এক কদম এগোলে তোকে আমি খুন করবো এনসামের বাচ্চা। এইসব কথা ভেবেই হাসছিল এনসাম। তবে এই জ্বরের সঙ্গে তার এক বিশেষ স্মৃতি জড়িয়ে আছে। কিছু পাগলামি যা ভাবলে তার মন ভালো হয়ে যায় প্রতিবার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কেমন লাগলো গল্পটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এবং লাইক, সাবস্ক্রাইব, ফলো করে পাশেই থাকবেন।